সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ, ভাই ভাই আমাদের অ্যাটাক হচ্ছে, আপনারা আমার সাথে আসেন, সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে। ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরে দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো, শালার কুর্সি শুদ্ধ শেষ করে। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানার তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আর্মার্ড কোর লোকরা এসে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না। তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দিকে তারা ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন। এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিন ছিল, তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতান দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলি গালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়া বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে। তারা পাল্টা গুলি দিয়ে, এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নেক্সট থেকে গুলি করছেন। He fell down and streaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক, এগুলো ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? তার কোল থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। ছেড়ে দেবে না স্যার, অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন। তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু সব দেওয়া হলো, ওখানে নিয়ে নিল তাম্বাকু। মনে হয় হুদা মনে নিজেই ওনার পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো
ওই জানালা দিয়ে। এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বদরুদ্দোজা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী নিচে, পুলিশ টুলিশ ওরা ছিল, শুধু শেখ নাসির ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খেয়েছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমেই ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই এক জায়গাতে ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কাউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। হয়তো পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায়, তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মোস্তাকের সাথে, সবাই সাথে আলোচনা করলো, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সামন্তের তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতা মানে দরকার আছে, এমন একটা জিনিস, এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপরে এয়ারফোর্স আছে, নেভি আছে। কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না, এটা খুব সাহসের প্রয়োজন। সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, চাই ওখানে স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে, সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট, আমি যাবো না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল, সে ছিল, সে ডেকে ডেকে তখন ইয়ে শফিউল্লাহ নিজেও ঘাবড়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে, তারা করা কিছু, তারা নিজেদের মধ্যে অনেক আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম। তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সে, নেভির, ওরাও আস্তে আস্তে এসে গেলেন। সবাই মানে রেডিও স্টেশন আসলেন। বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিলুর রহমান, উনিও আসলেন। পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি, উনি আসলেন। সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট্ট রুমে হার্ডল করে সবাই বলে আসছে। খন্দকার মোস্তাক খুব চালাক মানুষ, সে সবাইকে সামানিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইনে এখানে বসাই দিছে, আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনারা এটাকে সামলান। চিফসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো বুঝে মানে মোস্তাকও চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে, না ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে ওর বলে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে, কে কি ওগুলো জানতে হবে, শফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো, স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে। আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে,
তাদের কথা আপনাকে শুনতে হবে কেন? এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটাই বলবেন, আপনাকে এখানেই বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে। তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে, তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই। খন্দকার মোশতাক বললো তাহিরউদ্দিন ঠাকুরকে আমি ডাকছি, সে আপনাদের পক্ষে লিখে দিবে। তো তাহিরউদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে, মানে চিফসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে। তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে দেখে, মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ ছিলেন তখন এম এ খান, রিয়ার এডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে জিয়া এক একটা স্টেটমেন্ট হতো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোশতাক এক্স প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা অ্যালিজেন্স, আমরা অনুগত্য স্বীকার করতেছি। এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন, শুনছেন পুরা আর্মি তাদের মানে এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু রেকর্ড, তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে। তারপরে বিডিআর দিল, পুলিশের চিফ দিলেন, তারপরে রক্ষী বাহিনীর চিফ ছিলেন না নুরুজ্জামান তখন দেশের বাইরে, তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, হি হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট। আনসারের চিফ, প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো, প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে, মানে হোল কান্ট্রি হ্যাজ নোন ইট। এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এতে ছিলাম না, অমরক ছিল না, এটা তাদের বক্তব্য সবার কাছে আছে, এটা তো আর মিটানো যায় না। তো তারপরে আমার মনে হয় খন্দকার মোশতাকের স্টেটমেন্ট এসে 11টার দিকে, 11টার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত, খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং বলছে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে, তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে বক্তব্য দিচ্ছে। খন্দকার মোশতাকের আবার একটা জিনিস, সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে, তোতলা, কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে। ছোটখাটো মানুষ বুদ্ধিমান, কিন্তু তোতলানো ভাব আছে আর কি, উত্তেজিত হয়ে গেলে আর কি। যাই হোক, সেটা হলো বেতার ঘরের কাহিনী, বেতারের কাহিনী অতটুকুই। তারপরে 12টার দিকে কারফিউ রিলিজ করা হলো, সেদিন শুক্রবার ছিল, জুমার দিন, জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো। আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড, এটা একটা দেখার যে তোমাদের তখন জন্ম হয় নাই, তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা, মানে ঢাকা তখন, ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক, পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল, দুঃখজনক ভাবে হলেও সত্য সেই মিছিল গুলো সব আনন্দের মিছিল। শারমিন আহমদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন, তাজউদ্দিন নেতা এবং পিতা, সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে, বাইরে যায় সে ফেরত এলে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা, আনন্দে মিছিল, আনন্দে মুজিবের হত্যার ব্যাপারে। তারপর শারমিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে, সে অনেক কিছু লিখেছে। তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা, মানুষের আনন্দ। আরেকটা জিনিস হলো মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই, কারো মুখে মানে ইন্নালিল্লাহ শোনা যায় নাই, আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই। ইভেন হাসিনার নিজের কথা, যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু লিখেছেন, যে তার নিজের কথা 10-15 জন লোক ধরে এনে তার বাপের জানাজা করা হয়েছে। এটা হাসিনার। আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন না এই জানাজা করতে, মানে লাশ দেখতে নাকি 32 নম্বর এই পক্ষে আমি বলতে চাই, সরি কি হলো, ওকে এই উপলক্ষে আমি একটু বলতে চাই। ওকে, আমাদের মধ্যে তখন ছিল, আমাদের সাথে ছিল 2টা ইউনিটের, মানে 2 ফিল্ড আর্টিলারি এবং 1 লান্সার, এই 2টা ইউনিট। লান্সার এবং আর্টিলারির লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না, 2 ইউনিটের সব মিলে হয়তো 250
মানে সব মিলে 400-500 লোক হবে ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসে নাই। এই 400-500 লোকদেরকে দিয়েই আমরা এটা করেছি। এখন এই 400-500 লোকের মধ্যে যে টার্গেট একটা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় ছিল, এরা ওখানেই ব্যস্ত ছিল। সারা বাংলাদেশে 400 লোক ছিল না, আর ঢাকা শহর চতুর্দিকে তারা ছিল না। আরেকটা মজার জিনিস হলো যে ট্যাঙ্ক গুলা গেছে, এই ট্যাঙ্ক গুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না, কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায়। মজার ব্যাপার হলো যে মোমেন্ট খালেদ মোশাররফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই, খালেদ মোশাররফ সাথে সাথে হাতে একটা স্লিপ লিখে দিল যে গোলা রিলিজ করো। খালেদ মোশাররফ ওয়াজ দ্য ফার্স্ট অফিসার টু রিঅ্যাক্ট পজিটিভলি টু দি কু, মানে পক্ষে। কিন্তু স্যার আওয়ামী লীগ তো এখন বলে যে খালেদ মোশাররফ হচ্ছে ওনাদের লোক, খালেদ মোশাররফের পরিবারও দেখি হাসিনার কাছ থেকে পুরস্কার টাকা পয়সা নেয়। এটা হলো চোর বালালে বুদ্ধি পালে। এখন কথা হলো ঘটনার পরে লোকে অনেক কাহিনী বানায়, যেমন 15ই আগস্টের পরে জাসদের লোকজন সবাই মনে করে আমরা এটা ঘটাইছি। আমরা একটা কথা আছে না, কোন একটা সাকসেসফুল স্টোরির পেছনে অনেক বাপ আছে, আর দুর্ঘটনাটা মানে আনসাকসেসফুল দিকের কোনো বাপদাদা নাই, সেরকম কাহিনী সবাই বলে খালেদ মোশাররফ। তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই, ছোট ভাই রাশেদ মোশাররফ, সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার ময়মনসিংহে তার এরিয়া থেকে, এবং খালেদ মোশাররফের মা সেও মোটামুটি মনে হয় যারা আওয়ামী লীগ করতো স্যার সারা দেশেই তো তখন অলরেডি বাকশাল হয়েছে, মানে এই এদের তখন প্রতিক্রিয়া কি ছিল? সাধারণ মানুষটা মিষ্টি খেলো, ঈদ মোবারক করলো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কারণ বাকশাল যদিও এটা ছিল আওয়ামী লীগে। আমার মনে আছে কারো একজনের কাছে শুনেছি, মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল, মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করলেন। তখন উনি নাকি জবাব দেয়, আরে আওয়ামী লীগে আমার জন্ম, আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি? আওয়ামী লীগ যায় নাই, বাকশাল করি আর যাই করি আওয়ামী লীগে। এটা আসলে ঠিকই, ওই বাকশাল বলতে আপনার আওয়ামী লীগে। যাই হোক, আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে, খন্দকার মোশতাক সে একজন আওয়ামী লীগের দ্বিতীয় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার, সে এখন প্রেসিডেন্ট। আর একটা জিনিস দেখো, খন্দকার মোশতাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের, কেউ বাইরের কেউ নাই। আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই, কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই, তারা দেশকে উদ্ধার করার জন্য, রক্ষার করার জন্য কুটা করেছে, করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, মানে খন্দকার মোশতাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে। এরা সবাই কিন্তু আওয়ামী লীগে ছিল, এরা কেউ ছিল না। অতএব তাদের পাল্টা কোনো সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোকও কোনো শব্দ বাইরে শোনা যায়, সবাই যা দেখা গেছে আনন্দ। কেউ মানে কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার, সে তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক করেছে, মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার কিছু, বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, খেতাব দেওয়া হয়েছে, তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনালি সেটা কি মানে বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখান থেকে চলে যায়। সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিচের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর, সুজন she was the director general of উবান সিং। সেই এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরে মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। মানে এই বিয়ের যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে
যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী। যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি, কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, অনেক রেখে দিছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে, তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের প্রতি, সে নাকি ইন্ডিয়াতে ভাগে গেছে, সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারিদেরকে নিয়েছে, কি ভয়ানক মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী, ভেরি আনফরচুনেট। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবিও দেখেছি। তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে, তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে যায়, সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না, ছুটে গেছে, যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, এটা যেন জনসম্মুখে না আসে, এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্য হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও, কাদের সিদ্দিকী চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে, সেটা ইয়েস এখনো আছে, যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে আমরা শো দেখানো, কিন্তু সব দেওয়া হয় নাই, লোকজন অনেকে এখনো আছে। এবং কাদেরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফরচুনেটলি সেটা তো আর হয়নি। তো তারপরে তোমার প্রশ্ন কি ছিল? স্যার আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি স্যার, আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য। কাদের সিদ্দিকীর কথা বললাম তো, সে ওই তার রোল ছিল যুদ্ধের সময়, পরবর্তী পর্যায়ে 25 মানে 15ই আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভাগে যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারে নাই, তারপর দেশে চলে আসছে, এখন তো রাজনীতি করতেছে। আচ্ছা স্যার, আমি মানে প্রশ্নটা আপনার জন্য বিব্রতকর হবে কিনা জানি না, তারপরে প্রশ্নটা করে ফেলি, আমি আপনার কাছে উত্তরটা চাই আর কি। অনেক মানুষ এই প্রশ্নটা বিভিন্ন জনকে করে, অনেকের মাথায় আসে। এই যে 15ই আগস্টের ঘটনা, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি জানি যে আপনার রোল কি ছিল, আজকে যা বলেন এগুলো অনেক আগেও আমাকে বলেছেন, যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটার নিয়ন্ত্রণ রাখা। যারাই ঘটিয়েছে, যেভাবেই ঘটেছে, আপনি ওইটার পার্ট। কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো? নিশ্চয়ই। এখন দেখো, সেদিনের ঘটনায় 32 নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি, কিভাবে যে লোকজন মারা পড়ছে সেটা আমি বলেছি। একটা কথা, সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারে করেছে, কিন্তু আমি বলি
না, মুজিবকে কেউ হত্যা করে নাই। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের ৪৪ মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো। এবং আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করা হয়তো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন আসা মানে আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্স এর সাথে কোনো যোগাযোগ ছিল না, এর জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনা, এমন একটা কুতে, যা একটা যুগ পরিবর্তনই একটা ঘটনায়, ঐতিহাসিক ঘটনায়, যে কিছু লোক মারা পড়ে, এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় নাই। তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিচ্ছে যে 15ই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে, এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে 72-এর পর থেকে 75-এর আগ পর্যন্ত শেখ মুজিবের যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই, তোমার জন্ম হয় নাই, যদি কাহিনী টাহিনী শুনে থাকো, ছবি টবি দেখে থাকো, দি রিসেপশন হি রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে, দুনিয়ার কোন নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন, এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেনস্টে করা। কিন্তু দুঃখজনক ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটস এর জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলেন, বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটা আশ্চর্যের ব্যাপার। তো মুজিবের 71-এর আগের মুজিব একরকম, 71-এর পরের মুজিব একরকম। ইভেন 71ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ ছিল। মানে 7ই মার্চের ভাষণ, লোকে বলে বিরাট ভাষণ, অবশ্য আমার কাছে এটা কনফিউজিং। একদিকে উনি 4টা দাবি দাওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে, অন্যদিকে বলেন এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, হেন তেন। এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক। মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই, সে দেয় নাই, এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই, উনি চাইতেছিলেন পাকিস্তান একত্রে থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবেন। আমি এখানে একটা জিনিস উল্লেখ করি, ইয়ে জগলুল হোসেন, উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি, স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য, এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। উনি একটু উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করি, উনি মুজিবের আমলের যে মানে কিছুটা মানে উনি বলছেন, আমি সেটা একটু বলছি। মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও 15 বছর ধরে বাংলাদেশ তার মূর্তি, মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি,
কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না। এটা আমার কথা না, এগুলো হলো জগলুল হোসেনের কথা। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি। 25শে মার্চ 1971 রাতে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি, এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে, ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। 25শে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক। জাতীয় বেঈমান মুজিব 1972 থেকে 75 এক ফাঁসিবাদী সালেম শাহী কায়েম করেন। মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় 30,000 দেশপ্রেমিক। দেশে চলে বর্বরতা, হত্যা, গুম, নিপীড়ন। আমার এই সংখ্যালঘু ব্যাপার, আইনজীবী দুর্নীতি, অনেক কিছু উনি লিখেছেন। এখন সেখানে সবকিছু উনি বলেন নাই, এর মধ্যে আরো আছে। 30,000 দেশপ্রেমী তো খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার। 62,000 জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এনিবডি নট ডুইং আওয়ামী লাইন, মুজিব লাইন, মুজিবের কথা, তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায় নাই। তারপরে আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো। মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল পত্রিকা 4টার বাইরে কোনো দৈনিক পত্রিকা, 4টার বাইরে কোনো পত্রিকা থাকবে না, 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করতে করতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে মানে অনেক কিছুই আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি। মানে 75-এর জানুয়ারির দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া, একমাত্র বাকশালই ছিল। এবং বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানে বলে, ব্যুরোক্রেসি, সবাইকে এতে ফোর্স করা হলো জয়েন করার জন্য, সবাই এতে জয়েন করতে হলো। কামাল, তারপরে এই যে মনি, শেখ মনি, এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসন আমলটাতে? ওয়াল ডিটেইল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো শোনা কথা বলে যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেইল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেইল টু টেক কেয়ার অফ মি। ইট ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো 2-1 দেখা হয়। সে মানে ওসমানীর এডিসি ছিল, ওই কেমন দেখা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি? তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, বেঁচে থাকো, কারণ আমি একটু মনে হয় থাকবো না। অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে। সে তখনও হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে। শুনছি ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংস্পৃততে কতটুকু সেটা আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আসে অনেক কিছু করছে টরছে, এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে। কিন্তু ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন। তো আরেকটা জিনিস হলো, ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন, আজকালকার দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নাই। কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না। কথা বললে জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো পড়ানো আছে। তারপর লুঠতরা চতুর্দিকে হলো। দেশে একটা মানে মহামারী
ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না। ইয়েস, কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে। প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য ইনিই বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায়নি। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জন হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশের, অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় হাইলে, রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়, মানে জুলাই মাসে 15 আগস্টের 1 মাস আগে, এক্স্যাক্টলি 15 আগস্টের 1 মাস আগে মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে মানে যেখানে প্রতিঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে। আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রসেশন চালাইতেছে, একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় এত বিচিকিচ্ছা চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরোসে ওই ফোকাস করে ওইসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দি সিচুয়েশন। এরকম মানে রাজার মতো অবস্থা, অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, মারা পড়তো। এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে। এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতে, এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এটা কোনো আমার বানানো কাহিনী, আমি কোনো গল্প কাহিনী বলতেছি না। তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো, এগুলো তুমি দেখতে পারো। আমি একটু দেখাতে চাই তো লোকজনকে। স্যার আমাদের আর 2টা প্রশ্ন আপনার কাছে জানার আছে। আচ্ছা বলো। সেটা হচ্ছে ভারতের এই যে 16 ডিসেম্বর আমাদের বিজয় হলো, সেখানে ভারত এবং টিল নাও আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়, পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে, এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশে কেউ ছিল না, মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার 2 ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে একটা স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাই, ওখানে ইনচার্জে ছিলেন একজন কর্নেল বাঙালি। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ইজ হ্যাপনিং? আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন যে স্টক টেকিং করতেছি। আমি বলছি কেন? এগুলো তো আমাদের করা উচিত। উনি প্রথম তো আমার এই কেন শব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন যে এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে? তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের প্রাপ্য, আমাদের আর্মি হবে, এগুলো তো আমাদের নিতে হবে। তো উনি বললেন যে দেখো, তোমাদের আর্মি দরকার নাই, কারণ আমরা আছি, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের অস্ত্র দরকার হলে আমরা তোমাদেরকে দেব। তো তখন আমি বললাম যে দেখেন, যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ, কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ, আমাদের আলাদা মিলিটারি হবে, আর্মি হবে, আমাদের সব অস্ত্র দরকার। আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসাবে এগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমরা নিতে পারি। সে আমার উত্তর পছন্দ করে নাই, একটা ভোগ কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো, এটা পলিটিক্যাল ব্যাপার,
পলিটিক্স এর ব্যাপার, লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট, আমি আমার কাজ করতেছি, আমার কাজ আমাকে করতে দাও, এই বলে আমাকে কত একটা ধমকের সুরে দিয়ে আফটার অল ইজ এ ফুল কর্নার বাঙালি, আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন, আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা ডালিমা উল্লেখ করেছে, তার হচ্ছে 7 দফা চুক্তি, যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে, 7 দফা, আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে তা যেতে হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলা মধ্যে কয়েকটা চুক্তি, এগুলা এরপর বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে, কারণ এগুলা কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি, আরেকটা ভার্সন আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইতেও আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে, এটা বলা হয়েছে। সেটা as I said, আমার এই বইতে এটা আমি লুকে করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই 7 দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় 12 দফা দফাতে রূপান্তরিত করে, মানে 7 দফারই এক্সপানশন 12 দফা করা হয় 25 বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই, এই 25 বছরের দাসত্ব চুক্তি, একটা কথা বলতে বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগাস্ট মাসে 20 অগাস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, 20 আগস্ট 1972। সেটাতে এই 25 গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে বাংলা, মানে তার কথায় বলে যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যে ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যে স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই কেন। যাই হোক, আরো কিছু লিখেছে, এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব যখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলছে যে আমি ফেরত আসি, দেখি এটা কিছু বিয়েতে করবো। শেখ মুজিব ফেরত আসার পরে সফিউল্লাহকে ডাকলেন, জিয়াউদ্দিনকে ডাকলেন মাপ চাইতে এবং তাদের এটা উইথড্র করতে। সফিউল্লাহ তো নিজে থরথর ধরে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই, কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে টাইরে যায়, আসে বলছে আমি একটু চিন্তা করি, বাইরে ফেরত আসা যায়, সে সোজা কর, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি কোনো মাপ চাইতে পারবো না, এই বলে সে চলে আসছে। মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের 20 তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়, আমার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়। এই 2টা আর্টিকেল মিডিয়াতে যাওয়ার জন্য জিয়াউদ্দিনকে, তখনও সফিউল্লাহ কিন্তু আর্মির মানে সফিউল্লাহ তখন না আর্মি চিফ না, সে তখন ব্রিগেড কমান্ডার। আমাকে এবং জিয়াউদ্দিনকে দুইজনে ডাকা হলো হেডকোয়ার্টারে। আমরা কেন মানে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া এগুলা পেপারে দিলাম। জিয়াউদ্দিন অবভিয়াসলি তার আর্টিকেল সরকারের এগেনস্টে, আমার আর্টিকেল কোনো সরকারের এগেনস্টে না, যেহেতু তার আর্টিকেল সেদিন পাবলিশ হয়েছে, সেদিনই আমারটাও পাবলিশ করছে এবং ধারাবাহিক ভাবে 5-6 দিন সেটা আরো পাবলিশ হইতেছিল। তো জিয়াউদ্দিনের সাজা তো আমি বলেছি, তার কি হয়েছে, আমাকে মোটামুটি একটা মানে কি জানি বলে তিরস্কার চিঠি দিয়ে বলে, চিঠি দিয়ে দেওয়া হলো যে এটা করা ঠিক হয় নাই। তখন আমি কিন্তু বলেছিলাম যে আমি এটা একেবারে যে মানে সেনাবাহিনীর অগোচরে করেছি তাই না, আমি একজন ডিজিএফআই, তখন একজন বন্ধু ছিল আমার, মেজর নাম ভুলে গেছি, ওনার কাছে আমি একজন বলেছিলাম যে স্যার আমি এরকম একটা লেখা লিখেছি, এটা কি আমি মানে পেপারে দিতে পারি।
উনি বললেন যে আমাদের আর্মির বিরুদ্ধে যদি কিছু না থাকে দিতে পারে কোনো অসুবিধা নাই। ওটা আমি একটা হা হিসাবে ওটা দিয়ে দিয়েছি। তো আমি ওটা মেনশন করলাম যে আমি তো পারমিশন নিয়েই দিয়েছি। বললো যে মানে ইউ ডোন্ট ওয়ার্ক অন দ্য ডিজিএফআই, ইউ ওয়ার্ক অন দ্য আর্মি। আমি বলে দিলাম আমাকে যাই হোক বড় কিছু সাজা আমাকে দেয় নাই, সেটা হলো দ্যাট ইজ দি এন্ড অফ ইট। এখন কথা বলতে চলে গেলাম অন্যদিকে যে হাতিয়ার, যখন আমি দেখলাম যে এই হাতিয়ার গুলা ইন্ডিয়ান হাতে চলে যাচ্ছে, তখনই আমি ছুটে গেলাম জিয়াউর রহমানের কাছে। তখন জিয়াউর রহমানের হেডকোয়ার্টার ছিল সিলেট রেলওয়ে স্টেশনে, তার হেডকোয়ার্টার ওখানে। আমি ওখানে ছুটে গেলাম, যাই দেখলাম তখন দুপুরবেলা ওনারা একটা বুফে কারে বসে খাওয়া খাচ্ছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং অন্যান্য অফিসার সহ। আমি ওখানে যায়া সেলিউট করে বললাম যে স্যার, যে আমি যা দেখেছি আমি এগুলো বললাম আর কি, দিচ্ছি দিদি। তো জিয়াউর রহমান আমার কথা শুনলেন, কেন কোনো রিয়াকশন আমার দেখলাম না। উনি খেতেছিলেন। আমার কাছে একটু ভিতরে ভিতরে মানে একটু রাগই লাগলো যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ওনাকে বললাম, ওনার কোনো রিয়াকশন আমি পেলাম না। তো উনি বললেন যে বসো, খানা খাও। আমি রাগের ছোট দাম বলছি, স্যার আমার খিদে নাই, দাঁড়ায় আছে। ওটা যে ওরা অবভিয়াসলি ওনার পছন্দ হয় নাই, ওর বসো। উনি আমাকে হুকুম দিলেন বসো। অবভিয়াসলি বলার সাথে সাথে আমার পাশে ছিল ক্যাপ্টেন পাটোয়ারি, সে আমাকে এলবো দিয়ে ধাক্কা দিয়ে চুপচাপ এ নিয়ে কথা বলছো, বসো, এ নিয়ে কথা বলো না, মানে আমাকে ইশারায় বুঝাই দিল। আমি বসে পড়েছি। বসে পড়ে তো জিয়াউর রহমান একজন সিপাহী একটাকে বললো যে সাহেবের জন্য খানা আনো। বলো বাংলায় বলো, খানা আনো। খানা আসলো। তো খেতে খেতে কিছুক্ষণ পরে বলো জিয়াউর রহমান নিজের প্রত্যেকটা শহর ঠিক করছেন যে ভারতীয়দের উপলক্ষে বলছেন তারা যুদ্ধ করেছে, তাদেরও অনেক ক্ষতি কথা হয়েছে, তারা কিছু যুদ্ধের সামগ্রী নিতেছে, ইটস ওকে, আমার কথায় মনে হলো যে এটা জিয়াউদ্দিনের কথা নয়, জিয়াউর রহমানের কথা নয়। কারণ যে জিয়াউর রহমানকে আমি চিনেছি গত কয়েক মাস, তার কথা নয়, এটা তাকে শেখানো বলি। এবং এটা বলতে চান আমার সামনে ছিল জিয়াউদ্দিন, সেও মুখে আঙ্গুল দিয়ে বললো যে ডোন্ট টক অ্যাবাউট ইট এনিমোর। অর্থাৎ বোঝা যায় যা সবাই জানে, কিন্তু কেউ এই ব্যাপারে কিছু বলতে পারছে না। আমরা মেজর জলিলের কাহিনী আমরা সবাই জানি। ডালিবো তার কথাই বলেছে, মেজর জলিলের যে কোর্ট মার্শাল হয়, সেই কোর্ট মার্শাল আমি একজন মেম্বার ছিলাম। এই উপলক্ষে মেজর জলিল এবং সেই কোর্ট মার্শালের আবার চেয়ারম্যান ছিলেন কর্নেল তাহের, এই দুজনের কাছে আমি আসি এবং তাদের কথাবার্তা আমি অনেকটা ইন্সপিরেশন পাই, তাদের কাহিনী অনেক শুনেছি। তো সে তার কাছেও শুনেছি সে এসব বাধা দিতে গেছিল, মানে অনেক ইন্ডিয়ান আর্মি এসব ট্রাক ভর্তি করে মানে এসব অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিতে গেছিল, এই জন্য নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অ্যারেস্টের যে চার্জ গুলো দেওয়া হলো তার মধ্যে ওই বাধা দেওয়ার কাহিনী অন্য ছোটখাটো মানে অভিযোগ দিয়ে তার কোর্ট মার্শাল হলো। আলটিমেটলি হি ওয়াজ রিলিজড, হি ওয়াজ অ্যাকুইটেড, ওয়াজ রিলিজড। তো এই হলো মানে মানে এর কি জানি বলছিলাম যে ভারতীয় বাহিনীর বাংলাদেশের যে লুটতরাজের কাহিনী। আর এটা ওই 7 দফারই ফলশ্রুতি। 7 দফাতে বলা হয়েছে আমাদের আর্মি থাকবে না, অতএব অস্ত্র শস্ত্র তারা সব নিয়ে যাবে। 7 দফাতে বলা হয়েছে রক্ষী বাহিনী তারা করবে, ওদেরকে দিয়ে খুন খারাপি করবে, এটা তাদের কথাই চলছে। আমাদের প্রথম আমলে আওয়ামী আমলে আমাদের কোনো কিছুই স্বাধীন ছিল না, সবকিছুই ভারতের অনুকরণে হয়তো। হাসিনার আমলে এমনকি আমাদের আর্মির সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলা ব্যুরোক্রেসি সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলো সব নাকি ভারতের দিল্লির অনুমোদন কমে হতো, তাদের কথা মতো হতো। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, বাট আপাত দৃষ্টিতে মনে হলো যে তাই। এখন তোমার প্রশ্ন ছিল, সেটা হলো আমার প্রথম ঘটনা। আচ্ছা, এই যে অস্ত্রগুলা নিয়ে যে আমি যে এটা কথা বলেছি, বাধা দিয়েছিলাম, এটা পরবর্তী পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে এর সাথে আমাকে পেতে হয়েছে। কারণ এই খবর ওখানে চাপা থাকেনি, উপরে চলে গেছে। আমাকে সাথে সাথে আমার নিজের ইউনিট আর্টিলারি থেকে আমাকে ট্রান্সফার করে ফার্স্ট বেঙ্গলে নিয়ে নেওয়া হলো, অ্যাটাচ করে নেওয়া হলো অন্য একটা মানে অন্য অজুহাতে আমাকে ট্রান্সফার করা হলো। এবং আমাকে যে খেতাব দেওয়া হলো, সে খেতাব দেওয়া গ্রাউন্ড গেট করে ছোটখাটো একটা দেওয়া হয়েছে আমাকে। জিয়াউর রহমান যদিও নিজে কিন্তু recommend করেছিলেন one of the highest awards in the gallantry because he has seen what I have done in the war and he has recommended. কিন্তু প্রথম যেটা পাইছি আমি, প্রথমে পেয়েছিলাম সেটাকে ডাউনগ্রেড করে ছোট একটা দিয়েছে। যাই হোক, পরের কথা। আর দ্বিতীয় খটকাটা যেটা তুমি বললা যে তোমার যে মেইন প্রশ্ন ছিল যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি কেউ মুক্তি বাহিনীর কেউ ছিল না কেন। তো প্রথম খটকা তো আমার লাগলো যে কেন এইসব হাতিয়ার গুলা
মানে ইন্ডিয়ারা নিয়ে যাচ্ছে। দ্বিতীয় খটকা, তখনকার দিনে কিন্তু সেলফোন ছিল না, খবর আমরা কিছু জানতাম না। আমরা সিলেটে, ঢাকায় কি হচ্ছে অত ডিটেইল আমরা জানতাম না। অর্থাৎ আমরা হয়তো মানে কমান্ডাররা হয়তো জানতেন, আমরা নিচু স্তরের ছোটখাটো অফিসাররা আমরা অত ডিটেইল জানতাম না। পরবর্তী পর্যায়ে আমরা যখন ঢাকায় আসলাম, আমরা মনে ঢাকা, সেখানে ঢাকার ক্যান্টনমেন্ট তখন পুরা ইন্ডিয়ার আর্মির দখলে। সেকেন্ড বেঙ্গল আসছে, তাদের ব্যারাক নাই, জায়গা নাই, তাদেরকে থাকতে হয়েছে সরহদ্দি উদ্যানে। আমরা তারপরে আস্তে আস্তে তাদের জন্য জায়গা ভ্যাকেট করাতে করাতে আমরা যখন আসলাম, মনে হয় তখন জানুয়ারির মানে মাঝামাঝি মাসের দিকে আমরা ঢাকায় আসলাম, তখন আমাদের জন্য ব্যারাক মানে খালি করা হলো। আমরা তখন ওখানে গেলাম, অন্যান্য জায়গাতে অনেকগুলো এখনো ইন্ডিয়ান আর্মির দখলে ছিল, তারা আস্তে আস্তে তারা ওগুলা খালি করতে লাগলো আর কি। তো পরে ঢাকায় এসে জানতে পারলাম যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি বা মুক্তি বাহিনীর কেউ ছিল না। এটাও আমার কাছে একটা খটকা লাগলো। কেন? কারণ আমরা যুদ্ধ করেছি, আর আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে, এটা মনে রাখো। কিন্তু সবাইকে আমি বলতে, আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে। তারপরে 27শে মার্চ যখন মেজর জিয়াউর রহমান কালুরঘাটের থেকে অ্যানাউন্স করে যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করব, তারপরে থেকে সর্বস্তরের লোকজন গিয়েছে। এর আগে কেউ কোনো স্বাধীনতার ডাক দেয় নাই। আওয়ামী লীগ বা অন্য লোক যত জাতি আশেপাশে কথা, সব মিথ্যা কথা। শেখ মুজিব তো বলেই নাই, বলার তার ইচ্ছা ছিল না। এমনকি তাজউদ্দিন একটা রেডিও নিয়ে গেছে, একটা লিখিত ভাষণ নিয়ে গেছে ইন্ডিপেন্ডেন্সের, মুজিব রিফিউজ করেছে, সেটা করবে না, কারণ আমি যদি এগুলো করি, উনি বললেন আমার বিরুদ্ধে এগুলো সাক্ষী হয়ে থাকবে, আমার বিচার করবে। চিন্তা করো, তখনও শেখ মুজিবের ওই ট্রিজনের চিন্তা সে করে নাই। আওয়ামী লীগ অনেক কাহিনী বানাইতেছে, সে নাকি অ্যারেস্ট হওয়ার আগে সে মানে স্বাধীনতার কি জানি বলে 27 তারিখ হরতাল বলে গিয়েছেন। এক্স্যাক্টলি 27 তারিখে হরতাল ডাক দিচ্ছে। তা যদি তোমরা যায় নাকে তাল দিয়ে ঘুমা, 27 তারিখে হরতাল। এগুলা মানে শারমিন আহমদের বইতে এসব সব লেখা আছে, আমার কাছে শারমিন আহমদের বই আছে, লেখা আছে। তো সেই প্রেক্ষিতে এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায় নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআর যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে.এন. দীক্ষিত। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছে, এটা ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ থেকে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় নাই এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংস্কৃত করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে, কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদেরকে রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই। আমাদের মুক্তি বাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার, বলো। মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল?
আমি জীবনে দুইটা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত দুইটা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যে যৎসামান্য অবদান আমি রাখতে পেরেছি, যা কিছু আমার সাধ্যে ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে তাতে আমি সংস্কৃত হতে পেরেছি। এই জন্য আমি দুইটা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগরুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় তিনটা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত, ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বাত্মক করা তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানে 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুক্তভোগী ভুগেছে সেটা থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক সেটা প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক দুজন হোক আমি জানি না, আমি আমার কার সাথে কারো পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে, ইতিহাস পড়ে বই পড়ে সবাই জানে এটা ঘটেছে। অল্প হোক বেশ হোক এরকম একটা মানে ঘটনা ঘটেছে। অতএব সেক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে, এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা, আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের দেশ যে সংগ্রাম তাদের জন্য একটা মানে ইনসাল্ট, এটা আমি মনে করি যে এসব করা। হাসিনার আমলে প্রতি বছর যখন 16 ডিসেম্বর বিজয় দিবস হতো, ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বোঝায় দেওয়া হয়েছে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছো, তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা। এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান, সেটা আমি মনে করি আর কি, কত বড় একটা অপমানজনক। আচ্ছা স্যার, আমরা শেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে আমি মেজর ডালিমকেও আপনার করেছি, মানে এই প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের মানুষ আপনারা যারা 15ই আগস্ট, এবং যেটা বলছিলেন যে অবশ্যই মুক্তিযুদ্ধে আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেন তেন মুক্তিযোদ্ধা না। এবং 15ই আগস্টের ব্যাপারে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার যদি বয়স থাকতো, আমাকে যদি আপনি ওই সময় কোনোভাবে ডাকতেন, আমি যেই পরিস্থিতিতে থাকতাম সবার আগে বন্দুক নিয়ে আমি আপনার পাশে থাকতাম। তো এটা আমার একটা আক্ষেপ আছে, আমি ওই 15ই আগস্টের যুদ্ধে অংশ নিতে পারি নাই, এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের রেসপেক্ট করে। কিন্তু এত বড় দুইটা যুদ্ধে অংশ নেয় একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোনো চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোনো এরকম চিন্তা ভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে মরে যেতে পারতাম, অনেক অঘটন করতে পারতো, তারপরেও যুদ্ধক্ষেত্র বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। এটা আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা কি সেটা বোঝা যায়, এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করছি। এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয় যেতে চাই। ডালিম বা অন্যান্য যারা এখনো বিদেশে, কিছু কিছু লোক হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে, সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে। কারণ আমাদের এগেনস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের
ফাঁসির হুকুম হলো, সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনীটাও আমাদেরকে জড়ানো হয়েছে। থাকুক বা না থাকুক, জেল হত্যার কাহিনীতে আমি একটা মজার কথা বলি। সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, ৩রা দিন আমি ঢাকায় ছিলাম না। আমি ২ তারিখে কুমিল্লা গেছিলাম একটা কাজে, অন্যজনের একটা কাজে। কাজটা ছিল কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে। আমি সেখানে ছিলাম এবং ২ তারিখ রাত্রে আমি সার্কিট হাউসে ছিলাম, ওখানকার রেকর্ডে আছে। এবং মানে সেই এসপি এখন বেঁচে আছেন কিনা জানি না, তবে তার মেয়ে, যিনি আবার আমাদের একজন মানে সহযোদ্ধার স্ত্রী, তার সাথে দেখা হয়েছে। তারপর সেদিন আমি ৩ তারিখে সকালে ক্যান্টনমেন্টে গেছি, ঢাকায় কি হয়েছে, কিছু একটা হয়েছে এই খবর জানার জন্য। ও কুমিল্লায় যখন আমি গেছি, তো সেদিন সকালবেলা ৩ তারিখে টি আলী, তখন হেলথ সেক্রেটারি, উনি কুমিল্লা গেছেন ইয়ে বানানোর জন্য, উনি মেডিকেল কলেজ উপলক্ষে ঢাকা ছিলেন। উনি আমাকে ঘুমিতে ঘটে বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব, ঢাকাতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তা আমি বললাম যে কি, আমি তখনও জানি না ওটা যে মানে খন্দকার মোস্তাককে নাকি হেলিকপ্টার উঠাই নিয়ে গেছে, হয়েছে, আমি কিছু জানতাম না। তো আমি ওনাকে পাত্তা দিলাম না। আমি বললাম যে না, এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আমি একটু দেখতেছি। তো ওখান থেকে আমি একটু ইউনিফর্ম পরে আমি গেলাম ওই এসপির সাথে কাজ টাজ করে। তো ওখানে এসপির রুমেই বললাম না, ওনার মেয়ে, আমাদের একজন অফিসারের ওয়াইফ আসে, বলে যে হন্তদন্ত আসে, বলে যে রাশেদ ভাই কি হইলো, ঢাকায় রেডিও টেডিও সব বন্ধ, কিছু একটা হয়ে গেছে। তখন আমার একটু সন্দেহ নিচ্ছে কিছু একটা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাজ ছেড়ে আমি ফেরত চলে আসলাম। ফেরত এসে আমি ইউনিফর্ম করে আমি ক্যান্টনমেন্টে ফোন করলাম। প্রথম ইয়েতে বিএম ছিল মুজিবের সাথে আমার পরিচয় ছিল। মুজিবের সাথে কথা বললাম। উনি বলেন যে হ্যাঁ, আমাকে পুরাপুরি বলতে চান না যে ঢাকায় কিছু একটা হয়েছে, তো আমরা পুরাপুরি জানি না, হয়তো উনি আমাকে বলতে চায় না আর কি। তারপরে উনি বললেন যে কমান্ডার, তো কমান্ডার তখন আমজাদ চৌধুরী, কর্নেল আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরী আমাদের সামনে আছে, আপনি যদি ওনার সাথে কথা বলতে চান, হি ইজ হিয়ার। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে কে কোন পক্ষে আছে আমি এখনো জানি না। তো আমি বললাম যে আমি ক্যান্টনমেন্টে আসতেছি। আমি যেখানে ক্যান আই কাম টু ক্যান্টনমেন্ট, কাহা আসতে পারেন ক্যান্টনমেন্টে, কোনো অসুবিধা নাই, এমনকি ঢাকার পথও খোলা আছে, আপনি ঢাকাও যেতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যান্টনমেন্টে আসতেছি কিন্তু খবরটা জানার জন্য কি হচ্ছে। তো ক্যান্টনমেন্টে আমি হেডকোয়ার্টার না গিয়ে আমি আমার বন্ধু মেজর আমিন, সে তখন সাপ্লাইয়ের কমান্ডার, তার কাছে গেলাম। সে হয়তো জানে পুরাপুরি, আমাকে বললো জানে আমি কোন গ্রুপের লোক, এই জন্য পুরাপুরি আমাকে বলে নাই। তো বললো, সে তার সাথে দেখা করে আমি আবার আরেক মেজর বন্ধু মেজর আনোয়ার, উনি 18 বেঙ্গলের সিও, আমার 1 বছর সিনিয়র ফ্রিডম ফাইটার, ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম। তো উনিও একই কথা বললেন যে কিছু একটা হয়েছে, তবে রাশেদ তুমি বসো, চা নাস্তা করো, আমি একটু যেতে হবে, আমাকে কমান্ডারের একটা কনফারেন্স আছে, তুমি ফেরত আসো, তোমার সাথে কথা বলবো। তো উনি চলে গেলেন। তো কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম আমার এখানে সেফ কিনা থাকা, আমি জানি না কোন পক্ষে কে কি হয়েছে, আমি এখনো জানি না। আমি ওখান থেকে কিছুক্ষণ পরে কেটে পড়লাম। কেটে পড়ে আসে আমার ওই বন্ধু মেজর আমিনের ওখানে যায়, দুপুরে খানা খেয়ে আমি স্টার্টেড ব্যাক টু ঢাকা। তো রাস্তাঘাট খুব ভালো না তখনকার দিনে। আমরা শেষ দিকে চলে এসেছি স্যার, সময় ই করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তো এই বলতেছি, তো সেই কি জানে বলতেছিলাম যে মানে 15ই আগস্টের এসব কাহিনী। কুমিল্লা থেকে আপনারা ঢাকা, ওকে, কুমিল্লা থেকে আমি রাত্রিবেলা এসে আমি অন্যান্যদের সাথে জয়েন করলাম। তখন বাই দ্যাট টাইম ইট ওয়াজ ডিসাইডেড দে উইল বি সেন্ট আউট, আমাদের ব্যাংকক পাঠায় দিল। সে অনেক পরে কাহিনী। আমার এগেইন আমি বলতেছি, আমার এই বইতে সবকিছু উল্লেখ করা আছে, সবকিছু তাদের বই ঢাকায় পাওয়া যায়। নাও তারপর সেখান থেকে আমাদেরকে তো এক্সাইলে আমরা চলে গেলাম। তারপরে সংগঠিত হলো মানে খালেদ মোশাররফের কাউন্টার কুর, পরে হলো 7ই নভেম্বরের ঘটনা। 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টের পুনরাবৃত্তি। 15ই আগস্টকে রিহ্যাবিলিটেট করার জন্য, অর্থাৎ 3রা নভেম্বরে যে ঘটনা কনস্পিরেসি ঘটানো হয়েছে সেটাকে নাকচ করার জন্য সেই ঘটনা ঘটলো। এটাও আমার বিভিন্ন আর্টিকেলে আমার বইতে আছে ডিটেলস, কি হয়েছে সেদিনের ঘটনায়। খালেদ মোশাররফ অন্যান্য ওনারা মারা পড়ে, জিয়াউর রহমান পুনরায় আবার তাকে ক্ষমতায় বসানো হলো। তারপর থেকে তো things have changed. So that was the পরিস্থিতি। এই প্রেক্ষিতে আমি একটু জিয়াউর রহমানের ব্যাপারে একটু দু কথা বলতে চাই। যে এর আগে আমি জানি কর্নেল রশিদ, কর্নেল ডালিম জিয়াউর রহমান ব্যাপার বলেছেন, তারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেছেন পেয়েছেন সেভাবে বলেছেন। আমি জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পেয়েছি সেটা আমি বলতে চাই। জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় মানে আগে ছিল
পিএমএ তে পরিচয় ছিল না, জানতাম চিনতাম, কিন্তু আসল পরিচয় আমার জিয়া রহমান হয় যুদ্ধক্ষেত্রে। উনি প্রায় প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, হয় ওনার হেডকোয়ার্টারে নয় আমার যুদ্ধক্ষেত্রে। আমার প্রথম অপারেশনের পরে পড়ালেখাতে এত সাকসেস হয়েছে, পরের দিন উনি ক্যাপ্টেন ওলি সহ আইসা হি হাগ মি এন্ড হি সেড ইউ ক্রিয়েটেড হিস্ট্রি ইন আওয়ার লিবারেশন ওয়ার। জিয়াউর রহমানের কথা, উনি সবার সাথে হাত মিলে গেলেন। এবং আমার যে সহকারী যে ইন্ডিয়ান একটা আর্টিলারি ইউনিট ছিল, একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, নাম আমার এখন মনে আলু আলিয়া কিশোর সর্দারজি, সেও আসলেন খুশি যে তার ইউনিটের মানে লোকজনের সহযোগিতা আমরা এরকম একটা সাকসেস করতে পেরেছি। সবাই কনগ্রাচুলেশন করলো। তারপরে থেকে তো আমরা যুদ্ধ করে করে মানে আমি যেটা বলতে, জিয়াউর রহমানকে আমি তখন থেকে চিনি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান যখন কুমিল্লার কমান্ডার, সেখানেও দেখা করতাম। ঢাকায় যখন বারবার ওনার সাথে আমার দেখা হইতো, আমি বিকজ আই ডেভেলপড এ ক্লোজ রিলেশনশিপ উইথ জিয়াউর রহমান। এবং কেন জানি যুদ্ধের থেকে আমি দেখলাম জিয়াউর রহমান হি ডেভেলপড এ লাইকিং ফর মি ফর হোয়াট এভার রিজন। এই জন্য উনিও মাঝে মধ্যে আমার ক্যাম্পে আসতেন, কথা বলতেন, ট্রেনিং দেখতেন, আলোচনা করতেন। যদিও জিয়াউর রহমান কিন্তু একটু রিজার্ভ মানুষ, কথাটা কম বলেন, কিন্তু হি ওপেনড আপ উইথ মি এট ওয়ান স্টেজ। আই ইভেন ডিসকাসড আওয়ার ওয়ার থিংস। যদিও আমি ক্যাপ্টেন, মানে কর্নেল, ইজ মাই কমান্ডার, আই এম এ স্মল অফিসার। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছিলাম ওনার ফ্যামিলির ব্যাপার, স্যার ওয়ার ইজ ইওর ফ্যামিলি, আই ডোন্ট নো, হি ডিডন্ট সে এনিথিং। তবে ওই কথা বলার সাথে আমি দেখতে পারলাম যে ওনার চোখ ভিজে গেছে। Obviously, he didn't want to discuss further what is happening. আর আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করেছে। আরে ভাই, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করলে সে তার 8 বেঙ্গলে যখন সে বিদ্রোহ ঘোষণা করে, সে পাকিস্তানি কর্নেল টানজিও অন্যান্যদেরকে কলার ধরে টানে আনা কেন বন্দি করলো? সে কি পাকিস্তানি স্পাই হিসেবে শেষ করছে? সব আছে বাজে কথা এইসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে। কেউ তো আবার বলে, শেখ সালিমকে বলে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই। Look at it. মানে এরা কি পাগল না মাথা খারাপ? যুদ্ধ করছে স্যার, শেখ হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল 71-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওই দিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আর একজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আর কি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব, 2 লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? 30 লাখ এবং 2 লাখ, এই ব্যাপারও 30 লাখ এবং 2 লাখের ব্যাপারে আমি একটা এখানে আছে, এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে 50,000 থেকে 1 লক্ষ, সরি 50,000 থেকে মানে 1 লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে, এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে 25,000 থেকে 500,000। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে 15 লাখ মারা গেছে। তারপরে হামুদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে 26,000। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্চয় কিন্তু 25,000, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তার থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, 1 মিনিট জাস্ট মোমেন্ট, আমি একটু দু একটা এস্টিমেট। তখনকার দিনে স্যার আপনারা তো আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে এলাকার লোকজন কি বিচার টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারি এসে আমাদের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে? এরকম বিচার টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম, যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে 2-1 বার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুকে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই। যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটি চেয়ারম্যান ছিল কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি।
উনি ছিলেন, ওনাকে কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে 8 তারিখে 8 ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো ওনাকে মারলে কিন্তু একটা অসুবিধা আছে, ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে, আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে এরকম কোনো মানে আচ্ছা, আপনি বিচারই এটা আসে না। যেহেতু বললেন স্যার, আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? মানে এরা নারীদেরকে ধরে প্রত্যেকটা ধরে তারপরে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা, তারপরে মুক্তিযুদ্ধ। এগুলো আজগুবি কাহিনী, এগুলো আমার মনে হয় না এগুলো কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কথা হইতে পারে, আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না, আমার নজরে এরকম আসে না। ওরা যেটা বলে, পিস কমিটির কাজ ছিল, পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পিস কমিটি। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয়নি, অত আমি জানতে পারিনি আর কি। তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই, তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকা গেল, আমি যখন এই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম, তারপরে বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমি সবসময় দেশে গেলে ওনার সাথে আমার দেখা হইতো। লাস্ট ওনার সাথে আমার দেখা হয় 1980 এপ্রিলে, ওনার মৃত্যুর 1 বছর আগে এপ্রিলে দেখা হয়। আমি একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি, তখন আমি সৌদি আরবের পক্ষ থেকে, যাই হোক সে লম্বা কথা আমি এখন বলতে চাই না। তারপরে উনি আমাকে বললেন যে আমি আসবো শীঘ্রই জেদ্দাতে, তখন আমি জেদ্দাতে আসবো, তখন তোমার সাথে আবার দেখা হবে। আমি বললাম যে না স্যার, আমার বদলি হয়ে গেছে কেনিয়াতে, আমি চলে যাচ্ছি। কারণ তুমি কেনিয়াতে গেলেও আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো, কারণ উনি OIC ইসলামিক অর্গানাইজেশনে মানে ইয়েতে ওটাতে মানে ইসলামিকে উনি যাওয়ার জন্য যাচ্ছে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। যাই হোক ওখানে পরে আনা হয় নাই, মানে ফরেন মিনিস্ট্রি আনে নাই আমাকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিটিং উইথ জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বই তো জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে, মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি মানে আমার নিজের কথা বলছি জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরেই জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দেই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডার মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলা সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15 আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পর, 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল, একটা এগ্রিমেন্ট হয়েছিল। তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে তাদেরকে ফেরত আনা, এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন। কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে নেই, উনি অঙ্গীকার দিয়েছে। কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই, এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতা এসে তারপরে উনি স্লোলি রিঅর্গানাইজ দ্য হোল থিং। তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে
পরিবর্তন করেছে। আমি তো বলবো বাংলাদেশের জন্য জিয়াউর রহমান was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen জিয়াউর রহমান। আর তোমার প্রশ্ন হলো বিএনপি, এটা বড়ই আফসোসের ব্যাপার সেই জিয়াউর রহমান আর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি ইজ এ ক্রিয়েশন, ইজ এ মানে ফল হলো 15ই আগস্টে, আর সেই বিএনপি 15ই আগস্টকে স্বীকার করতে চায় না। তারা মোটামুটি they think they ignore totally, they have nothing to do with মানে 15ই আগস্ট। ইট ইজ ইন এ কাইন্ড অফ তুমি নিজের ব্যক্তিত্বকে অস্বীকার করা, এটাই বড় আফসোসের ব্যাপার। এখন বর্তমান যে নেতৃত্ব আছে সেই তারেক জিয়া হোক, ইভেন বেগম জিয়া, অথবা বেগম জিয়া obviously I don't think she matter anymore, she is sick and I doubt if she can ever come back to politics। তারপরে মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃত্ব যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই, জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জিয়াউর রহমানের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল থেকে সরে আসছে। আমি জিয়াউর রহমানের দুইটা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে, আমি একটা বলি। একটা কথা, জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা হয় ইয়েতে মানে সৌদি আরবে, উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন, আই থিংক দ্যাট ওয়াজ 1977। উনি বলেছেন তোমরা যা করেছো তো বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু জিয়াউর রহমান আমাকে বলেছেন, তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এবং আরেকটা জিনিস বলেছে, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট, বাট গিভ মি টাইম, ইট উইল টেক টাইম। কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন, অবভিয়াসলি ব্যুরোক্রেটিক সিভিলিয়ানরা আমাদের এগেইনস্টে, তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন। কিন্তু উনি বললেন নিশ্চিত থাকো আমি করব, বাট একটু সময় লাগবে, একটু তাড়াহুড়া করো না। উনি আবার এটাও বললেন তোমাদের অনেকে মনে করেন আমি একটা মানে কলমের খোঁচায় সব উল্টায় দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই, তোমাদের পজিশন রিহ্যাবিলিটেট করতে। কিন্তু আমাদের মধ্যে কিছু অসহিষ্ণু যেমন রশিদ ফারুক ওরা ছিলেন, ওরা দেশে যাওয়ার বিভিন্ন কৌটু করায় গন্ডগোল করে না জিয়াউর রহমানকে লাগাই দিয়ে জিয়াউর তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। ডালিম হয়তো কিছু করতে পারে, আমি তো অত ডিটেল জানি না। অর্থাৎ আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেইনস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানাই, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটার অল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। দুইটা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে, এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াক ইনটু দ্য গ্যালাস। তো এই দুইটার কোনটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে, নাকচ করে দেয়। 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোন ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলায়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড, কি করতে হবে শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল, এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ আপনাকে কথা বলছো, জি জি obviously it was a বিপ্লব, it was not a হত্যাকাণ্ড। বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট, আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। এটা বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়। এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করো, 45 বছর ইতিহাসে যা করেছে এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো।
যেটা এবং স্যার তাজউদ্দিন আহমেদ স্যার এটা এটা নিজে বলে গিয়েছিলেন। এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা যে আপনার আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে। তার কয়েকদিন আগে বলে গিয়েছেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরকম। কারণ যেভাবে দেশটা চলতেছিল তোমরা তো মানে পড়ে টড়ে হয়তো যদি বুঝতে পারো, সেই মুজিবের 44 মাসের রাজত্বে দেশে যেভাবে এভাবে কিছুতেই চলতে পারে না। একদিন আগে বা পরে এটার একটা ভিড় হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো দেশের অবস্থা তো আরো যে কি মানে ভীষণ আকার ধারণ করতো। এটা এম আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর 1991 লিখে গেছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে। ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো, কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, তারা সবাই হাসিনার গান গাইতে, হাসিনার পক্ষে সব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো, বিচার যে কোনো রকমের, এটা এটা কোনো বিচারে ছিল না, এটা ছিল বিরাট একটা একটা প্রহসন। আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না। আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ, তারাও আওয়ামী লীগের লোক, তারাও সে আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে, বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয়। সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস। আমরা এখন বলি এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল, হাসিনা ওটা উঠায় দিছে, কিন্তু ইন্ডেমনিটি অ্যাক্ট একটা কনস্টিটিউশনের অংশ ছিল। কনস্টিটিউশন কিন্তু 2/3 মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না, হাসিনা তা করে দিয়েছে। এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কিউরিটা আসলে কি বলে ওটা, ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন, আমির হোসেন এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই। মানে ইন্ডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে। ওই ইন্ডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় তো কিন্তু বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায়। তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো। এখন বিডিআর এর বিচার যদি আবার হচ্ছে, আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে, ভালো কাজ করছে, অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে। 15ই আগস্টের ব্যাপারও আমার একটা করা উচিত। বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি, আপনারা করেন। 15ই আগস্টে কোনো বিচার হয়নি, একটা হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। আবার এটাকে থেকে আপনাকে 15ই আগস্টকে ইভালুয়েট করতে হবে যে কেন এই যে বিচার কাণ্ডে এত কিছু, কেনই 15ই আগস্ট হলো কেউ বলে নাই। এবার আমরাও গালিব এতদিন কেউ কিছু বলতে পারে নাই। রশিদ কিছু আগে বলেছে, রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট, সেটা কিন্তু অনেক আগে 15-20 বছর আগে রেকর্ড করা। এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশড। অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথাই বলেছে। তো 15ই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, আমরাও কোনোদিন বলার সুযোগ পাইনি, কারণ আমরা 15ই আগস্টের পরে বিদেশে, তারপরে আসে হাসিনা আসার পরে তো আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই না। শুধু তাই নয়, হাসিনার আমলে কেউ 15ই আগস্টের সপক্ষে বা 15ই আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম। কথা বলতে গেলে সে জেলে, খুন, বলা যাবে না। এই এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে গত হাসিনার আমলে। মানে ইয়াসিন, সরি, আমি বলতে চাচ্ছি যে মানে হাসিনার আমলে কেউ দেশে থেকে আমাকে ফোনও করতো না ভয়ে। কেউ ফোন করলেই সাথে সাথে ডিজিয়া ভাই পুলিশের লোক হাজির, কি কথা বলছে কি বলছে। অবশ্য আমি কোথায় আছি, আমি কি চাকরি করি, আমার বাসা, আমার ফোন নাম্বার সবাই জানে। এই জন্যই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ সাথে সাথে যায় হাজির, কি ফোন করছে। ওরাও প্রথম ওরাও ঘাবড়ায় যায়, তো বড় বড় ওদেরও সাহস হয়ে গেছে। আমাদের কাছে আসেন কেন, ওনার সাথে আমার জন্য কোনো কথা হয় নাই। উনি ফোন করলে হয়তো বলে, আপনারাই তো ওনার খবর আমাদের থেকে ভালো জানেন, আপনাদের মাধ্যমেই তো আমরা ওনার খবর পাই, ওনার খবর তো আমরা ডাইরেক্টলি পাই না। এটা স্যার খুবই স্বাভাবিক। আপনার সাথে আমারই আমেরিকায় থেকে আপনার সাথে আমার দেখা হইতো সেই কোন জঙ্গলের ভেতরে। এখানেও তো আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা এখানেও অনেক উপস্থিত আছে। আমাকে নিয়েও মাঝে মধ্যে একটু হাস্য করার চেষ্টা করছে, অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা না, এগুলো সব বাজে কথা। তারপরে এই আবার ফোন করার পরে বললাম না ইন্টেলিজেন্স লোক হাজার হয়তো, তারা আবার যাওয়ার আগে বলেছে মনে কিছু নেবেন না, আসলে আমাদের কাজ আমরা করতে চাইতেছি, সবাই হাসিনাকে খুশি করার জন্য এসব করতেছে, আমাদের তো নৌকরি রক্ষা করতে হবে, এই জন্য এসব করতেছি। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। 15ই আগস্ট কথা বলা, 15ই আগস্ট নিয়ে কথা বলাটা ছিল নিষিদ্ধ, হারাম। কথা বলা মিনস
ইউ আর ইন জেল অর ইউ আর কিল্ড। এই জন্য এখন ফর দ্য ফার্স্ট টাইম হাসিনার চলে যাওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি। রশিদ বলেছে, ডালিম বলেছে, আমি বলেছি, হয়তো আগামীতে বলবো। আমি এখনো আমার এই কথার বলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি রাজি আছি তাদের প্রশ্নের জবাব দিতে। তুমি যদি আগামীতে এরকম অনুষ্ঠান করতে পারো, আই উইল বি টু হ্যাপি। অবশ্যই স্যার, ইনশাআল্লাহ আমরা স্যার জনাব এই বাংলার সূর্য সন্তান নূর চৌধুরীকেও ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এখানে দেখতে পাবো। এবং সূর্য সন্তান কিনা জানি না, মানুষ যে জনগণের যে প্রেম ভালোবাসা আমরা পাইতেছি, এখন যারা ফোন করে যেসব কথাবার্তা বলে, অভিভূত। আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব যে সরকারি ক্ষমতা আসুক তাদের কাছে অন্তত এই বিষয়টা নিয়ে জাতির সামনে পরিষ্কার করা, কারণ সেটা একটা বিপ্লব ছিল। সেই বিপ্লবের পার্ট কেন বিএনপি বা জামায়াত করতে যাবে না? এটা 15 আগস্ট ছিল একটা বিপ্লব। হাসিনা এটাকে বানাই দিয়েছে হত্যাকাণ্ড। হাসিনার তালে কিছু কিছু জার্নালিস্ট, কিছু কিছু বুদ্ধিজীবীও নাচে তালছে, আমার নাচে চলছে আর কি হত্যাকাণ্ড। এখন ওইসব জার্নালিস্টরা স্যার, এখন আপনি দেখেছেন না, আমি ফেসবুকে পোস্ট করেছি যে আপনি আসবেন, এটাও অনেক জার্নালিস্টরা এখন তাদের পত্রিকাতে, মেইন স্ট্রিমের পত্রিকাতে তারা নিউজ করেছে। সো আমি দেখেছি একটা নিউজ করা হইতো, আগে ভয় দেখানো হইতো, নানান প্রলোভন দেখানো হইতো, এভাবে করা হতো। এখন সেই অবস্থা নাই। ওই আমাদেরকে এখনো আত্মস্বীকৃত খুনি বলে বলা হয়। আমি তো এটা আমার এই বইতে শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখেছি যে রাশেদ চৌধুরী কি খুনি না হিরো। ওটাতে যারা এই বই বাংলাদেশে পাওয়া যায়, এই বই পড়েন। এই বইতে শেষের দিকে আমি লিখেছি, বলেছি যে হাসিনা যদি প্রমাণ করতে পারে আমি কখন কোথায় মুজিবকে খুন করে কার কাছে স্বীকৃতি দিয়েছি, আমি স্বেচ্ছা হাসি করে মানে ফাঁসি কাজটা যাবো। দিয়েছেন, তাদের সমস্যা কি স্যার? দিয়েছেন, সমস্যা বিপ্লবে অংশ নিয়েছেন তো সমস্যা কোথায়? যাই হোক, এটাই এই জন্য আমি বলি দুইটা কাজে আমি গর্বিত। 71-এর মুক্তিযুদ্ধ আর 15ই আগস্টের দেশকে আমরা উদ্ধার করেছি। সে অন্য লোকে যা কিছু ভাবুক আর না ভাবুক, এটাকে দেশকে আমরা একটা অধপতন থেকে উদ্ধার করেছি, জাতিকে উদ্ধার করেছি, রক্ষা করেছি। তারপরে হাসিনা কি করেছে সেটা তো লোকে। জনাব রাশেদ চৌধুরী, আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এবং আপনারা যারা জীবিত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে আমাদের সম্মান, শ্রদ্ধা। আমি জানি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো, আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব। আমার যতটুকু পর্যন্ত যাদের সাথে কথা হয়, আমি বিএনপি জামায়াত তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন করা হয়। আমি প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের এই লাইভটা প্রায় 2 ঘন্টা 40 মিনিট চলছে। আপনি জি আমি একটু চশমা গুলো আমার একটু ক্লিয়ার হতে হচ্ছে। যাই হোক, ওকে, হ্যাঁ বলো। জি, তো আমরা প্রায় 2 ঘন্টা 40 মিনিট এই লাইভটা দেখলাম। আমি আপনারা দেখেছেন যে আমরা এই বক্তব্যগুলো যখন শুনছিলাম, আমি খুব ওনাকে বলার জন্য সুযোগ দিচ্ছিলাম, খুব বেশি ইন্টারাপ্ট করছিলাম না, কারণ তিনি হিস্ট্রির অংশ না, তিনি নিজেই ইতিহাস। আমাদের দেশের উনি যেই কথাগুলো বলছে সেইটাই ইতিহাস। আপনাদের এই জিনিসগুলো জানা উচিত। একটু সময় হলো, যারা শুরু থেকে দেখেন নাই বা আদৌ দেখতে পারেনি, তারা অবশ্যই দেখবেন। আপনার যারা দেখেন তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে, একটা দেশের জন্মের ইতিহাস যদি নাকি মিথ্যা শেখানো হয়, তাহলে সেই জাতির ভাগ্যে কখনোই কোনো সুদিন ফিরে আসার সুযোগ নাই। আর যে কথাগুলি উনি বললেন, আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই, আমার বিশ্বাস শেখ হাসিনা নিজেও এই লাইভ দেখছেন, আগের লাইভেও তিনি ছিলেন। তো ম্যাডাম, আপনার দলবল যারা আছে, আপনার দলবল নিশ্চয়ই রাশেদ চৌধুরীর মতো দেখতে কোনো মানুষকে পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কালকে হয়তো বলবেন এটা হচ্ছে ভুয়া রাশেদ চৌধুরী। তো ভুয়া রাশেদ চৌধুরী কি আসল রাশেদ চৌধুরী, সেটা আমার ধারণা যে ওই শেখ পরিবারের 2-1 জন এনে ওনার সামনে দাঁড় করাই দেন, তখন টের পাবেন। ইলিয়াস, তুমি এর আগে আমার একটা ভিডিও দেখাইছিলা যে আমার উপরে বানাইছিল, ওই ভিডিওটা দেখাও নাই? ইয়েতে ভিডিওটা দেখাতে পারলে না? এটাতে আমি যে বইপত্র লিখেছি, আমার বিভিন্ন আপনার ভিডিও গিয়েছে আমার ওই যে আগের, আমার ঠিক ইউটিউব চ্যানেলে আগের ভিডিওটাতেই সেটা দেখানো হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে তুমি উল্লেখ করেছো যে হয়তো শেখ হাসিনা নিজে দেখতেছে, সে তো আমাদেরকে খুনি বলেছে, কিন্তু আমি বলছি ওই যে বিপ্লবকে সে একটা খুন বানাই দিল। এবং এইটা কেউ প্রশ্ন করে না এতদিন যে 15ই আগস্ট কেন ঘটলো, কিভাবে ঘটলো, 15ই আগস্ট যে কি ঘটেছে এটা নিয়েই সবার চিন্তা। ওই যে তার আগে শেখ মুজিবের বিভিন্ন বাহিনী, রক্ষী বাহিনী দিয়ে যেসব লোকজন হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেসব রাহাজানি ঘটেছে, এগুলার কাহিনী কেউ বলে নাই। আরেকটা জিনিস, মানে বিচারের সময় দুইটা কাহিনীকে মানে মানুষের সামনে হাজির করা হয়েছে। একটা হলো তুমি উল্লেখ করেছো 9-10 বছরের ছেলে রাসেলকে
মানে মানে করে খুন করা হয়েছে সামনে, অন্যরা সামনে। আরেকটা হলো নাকি সুলতানা নাকি প্রেগনেন্ট ছিল, শেখ মিসেস কামাল, হতে পারে, তবে তার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি কি ধরা পড়তে পারে? এসব কাহিনীগুলা মানে উদ্রেক করা হয়েছে 1 মাসে, মানে একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য, ড্রামাটাইজ করার জন্য। এগুলার কোনো সত্যতা নাই। সত্যতা থাকুক বা না থাকুক, তবু আমি বলি তার আগে শেখ মুজিবের হাতে যেসব হাজার লোক, লক্ষ লোক মারা গেছে, সেখানেও অনেক 10 বছর 9 বছরের ছেলে ছিল, অনেক বুড়া মানুষ ছিল, অনেক অন্তঃসত্ত্বা ছিল, অনেক লোক ছিল। তাদের জন্য দুঃখ করার লোকের একটু সময় নাই? আমাদের জন্য যেটা বলছি, আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন অলমোস্ট 50 years উই আর টকিং, স্যার we had the opportunity to আমাদের সব শেষ স্যার 24-এর যে ঘটনা, সেখানেও একটা ছোট বাচ্চাকে মারা হয়েছে হেলিকপ্টার থেকে। exactly আমার এখানে জনাব আরেক সূর্য সন্তান পাশা, ওনার 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 এই স্ত্রী আসবেন, এবং আপনি জানেন, আপনি তো এই ঘটনাগুলো নিশ্চয়ই জানেন যে পাশার মেয়ে তাকে 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 দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আসবেন, শুনেছি লীরা, তিনি আসবেন, আমার এখানে আসবেন, তার ইতিহাস আপনারা শুনবেন। তো ওই মানুষগুলোর জীবনের কোনো দাম নাই, শুধুমাত্র 24-এর সবশেষ এই 7 মাস আগের ঘটনা 2000 মানুষকে হত্যা করা হয়েছে। আপনি 25 জন আর 20 জন নিয়ে পড়ে আছেন এখনো। এটাই বড় প্রশ্ন ইলিয়াস। আপনার এই দিকে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে কে বলছে এটা খুন কিনা কি। আপনার প্রতি বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ আছে, আপনাদের এই যারা এই ঘটনায় ছিলেন, সেই ক্ষোভ হচ্ছে এই দুইটারে বাচ্চায় রাখছিলেন কেন স্যার, এই ক্ষোভ আছে। এর বাইরে ওরা আমাদের তখন ছিল না, ওরা নাগালের বাইরে ছিল প্রথম কারণ। তারপরে মানে সে তো দেশে ছিলই না, আসে নাই। পরবর্তী পর্যায়ে যত জিনিস আমাদের হাতে, কন্ট্রোলে আমাদের হাতে ছিল না, এই আর কি। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আওয়ামী লীগ, যারা কিছু তো আওয়ামী লীগ থাকবেই যাদেরকে জীবনে কোনোদিন বুঝাইতে পারবেন না, এরা উপরের একজন যেটা বলবে ওইটা নিয়ে ওরা সারা জীবন থাকবে। ওরা চোখ কান বন্ধ করে ওই 3 মিলিয়ন বলে গেছে, ওই 3 মিলিয়নই একেবারে ধ্রুব সত্য। ওটার বাইরে আপনারা ছবি মনে করেন দিয়ে দিল, ছবি একজন একটা দিয়ে দিল। আমার মনে আছে খালেদা জিয়া একবার 3 মিলিয়ন সম্বন্ধে একটু প্রশ্ন করেছিলেন, সাথে সাথে তার এগেইনস্টে 200-300 কেস। লুক এট ইট। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের কাছে অনুরোধ, যারা এই আওয়ামী লীগের এই ধরনের, মানে এদের তো মানুষের পর্যায়ে নাই, এদেরকে নিয়ে বোঝানো যাবে না, কিন্তু যাদের সন্দেহ থাকবে, যারা আসলে ওই ইতিহাস জানতে চান, আজকে জেনেছেন, এর আগের প্রোগ্রামে আপনারা মেজর ডালিমের বক্তব্য শুনেছেন। আপনাদেরকে অনেক মানুষই প্রশ্ন করেন যে আমরা কোন ধরনের বই পড়তে পারি সঠিক ইতিহাস জানার জন্য। জনাব রাশেদ চৌধুরী, ওনার আমার এই ভিডিও ঠিক আগের ভিডিওতে ওনার কয়েকটা বইয়ের মোড়ক দেখানো হয়েছে, আপনারা সেইটার নাম দেখবেন। এবং সবশেষ একটা ইংরেজি একটা বই ছাপা হয়েছে, সেটাও বাংলা সংস্করণ আপনারা পেয়ে যাবেন আমার ধারণা এই বই মেলার আগেই। আমি একটু বলছি, এটা হলো আমার সোলজার্স ডেথ। এটা আমার প্রথম বই লেখা। এটা আমি পাকিস্তান থেকে কিভাবে পালাই আসি এবং কি যুদ্ধ করি, এগুলা সব এটার মধ্যে কাহিনী আছে। এটার বাংলা সংস্করণ শীঘ্রই বের হচ্ছে ঢাকায়। আর এটা হলো সোলজার এন্ড দ্য ওয়ার উইদিন, এটা 15 আগস্টের কাহিনী এর মধ্যে আছে। এটার বাংলা সংস্করণ অলরেডি বেরিয়েছে। এটা হলো রাশেদ চৌধুরী 1975 মানে অগাস্ট বিপ্লবের কথা। এটা তুমি দেখেছো। আরো আমার লেখা আরো অনেক বইটাই আছে, তোমার ভিডিওতে আমি দেখেছি। ইনফ্যাক্ট এখানে আমি ভাবছিলাম এগুলো দেখাবো, কিন্তু ক্যামেরাটা এখানে আমি সমস্যা নাই স্যার। তো ওই বইগুলো নিয়ে আমরা প্রয়োজনে আরো প্রোগ্রামও করতে পারবো। এর বাইরেও আপনারা যদি নাকি মানে বিএনপির লোকজনের কাছ থেকে আপনার ইতিহাস জানার দরকার নাই, কিংবা 15ই আগস্টের বিপ্লবে যারা ছিল তাদের কাছ থেকে যদি শুনতে না চান, আওয়ামী লীগের লোকের কাছ থেকে তো শুনতে চান। এটা হচ্ছে একটা বই। এটা হচ্ছে আপনার ইয়ের কি বলে, শারমিন আহমেদ। এই বইটা আমার কাছে আছে, আমার কাছে ফাঁসি চাই, সেও শেখ মুজিবের পরিবারের মানুষ। রাজনীতির দিনকাল, মিজানুর রহমান চৌধুরী, এটা একটা বই। মহিদুল হাসান, মূলধারা 71। তারপরে আমার দেখা রাজনীতির 50 বছর, এটা আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের লোক। তারপরে বাংলাদেশ বাংলাদেশ গণপরিষদ অনেক ইতিহাস জানতে পারবেন। তারপরে সবচাইতে খুব এই শেখ মুজিবের যেই শাসনকাল, এটার সবচেয়ে ভালো সিনারিও পাবেন হচ্ছে এইটা জাসদের উত্থান পতন, অস্থির সময় রাজনীতি, মহিউদ্দিন আহমেদের যে লেখা, এটাতে পাবেন অনেক সুন্দর লেখালেখি। আমি একটু ক্লারিফিকেশন করতে চাই। তোমার ভিডিওতে তুমি বলেছো যে আমার কতগুলা বই আছে, সেগুলা দেখাইছো। তার মধ্যে জিয়াউর রহমান এবং
মানে খালেদা জিয়ার উপরে আমরা বলি ওটা ওটা কিন্তু আমি একাকি লিখি নাই, বিশেষ করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরো 6-7টা বই আমরা লিখেছি কয়েকজন মিলে যৌথ প্রযোজনায়। তার মধ্যে জগলুল হোসেন আছেন, আমি আছি, আর কানাডা প্রবাসী জালাল খান আছেন। জালাল খানই মূলত এগুলা প্রকাশনা এবং কোঅর্ডিনেশনের দায়িত্ব উনি করেছেন। অতএব ওই শেষের দিকের বইগুলো আমার নয়, তো আমার নিজেরই 6-7টা বই নিজেরই পাবলিশ করা আছে। ফ্যাক্টস নট ফিকশন, সোলজার্স ডেট, মানে ভিলেজ বয় টু এক্সিডেন্টাল সোলজার, তারপরে আরো কথা আমি লেখালেখি করি, সেগুলো নিয়ে আমার আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, চেহারার কথা বলছে, আমি আসল রাশেদ কিনা বা আসল ডালিম কিনা। শেখ হাসিনা আমার যেই ছবি দেখিয়ে আমাকে জনপ্রিয় করেছে, সে আমার 40 বছরের আগের একটা ছবি, সুন্দর দেখতে, সেটা দিয়ে সারা বাংলাদেশে আমাকে পরিচিত করেছে, আমাকে ইনফ্যাক্ট ফেমাস করেছে। আই ওয়াজ মেড এ সেলিব্রিটি। কারণ আজকাল বাংলাদেশে ঘরে ঘরে গ্রামে গঞ্জে সবার টেলিভিশন আছে, সবাই দেখে। অগাস্ট মাস আসলে 2টা ছবি দেখে, শেখ মুজিবের ছবি আর রাশেদ চৌধুরীর ছবি। আর বাকিদের ব্যাপারে জানে না কে কোথায় আছে। আবার নূরের ব্যাপারে কানাডা থেকে বলছে তারা তাকে দেবে না, অতএব রাশেদ চৌধুরীর পিছনে আছে। রাশেদ চৌধুরীর পিছনে গত 20 বছর থেকে রাশেদ চৌধুরীর ঢোল পিটতে 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 রাশেদ চৌধুরীকে বিখ্যাত বানাচ্ছে। আমার পুরানো একটা ছবি, সেই ছবির সাথে এই রাশেদ চৌধুরী কোনো মিল নাই। আমার বয়স এখন 78 বয়স। এই বয়সে তবু আমি মনে করি আল্লাহ আমাকে, তোমাদের সবাই দোয়ায়, যত সব সুহানুদ্দয় আছে সবাই দোয়ায় আল্লাহ ভালোই রেখেছেন। এখন মোটামুটি ডেইলি এক্সারসাইজ করি, ডেইলি জিমে যাই, যতটুকু সম্ভব নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। সেই তোমার কথা সূত্র ধরে এখনো মনে করি দেশের জন্য আমরা এখন অনেক কিছু করতে পারি, করার যোগ্যতা রাখি। সরকারের মাধ্যমে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে হোক, যেখানে হোক, এখনো বাকি যে কটা দিন আছে দেশের জন্য কিছু করে যাওয়ার ইচ্ছা রাখি। যাই হোক, আওয়ামী লীগের লোকজনকে বলবো আপনারা এই ইতিহাস দেখা, শেখা, আমি বলি আওয়ামী লীগের লোকরাই যারা বেশি দেয় তাদের জন্য আমি যেটা বলতে চাই, বোঝার সাথে সাথে, এগুলো বোঝার দেখার সাথে সাথে একটা জিনিস শুধু জাস্ট একটা মানে হিউম্যান বিং হিসাবে একটা জিনিস চিন্তা করবেন যে এই দেশে শেখ মুজিবুর রহমান, অনেকে বলে থাকেন যে সেনাবাহিনীর ভয়ে বোধহয় শেখ মুজিবের পাশে কেউ যাইতে পারে নাই, ওনার লাশ ইয়ে করতে পারে নাই। জিয়াউর রহমানকেও কিন্তু সেনাবাহিনী হত্যা করেছিল। জিয়াউর রহমান